সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রুশ হামলায় প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বিপুল ইউক্রেনীয় সেনা। গত 24 ঘণ্টায় সেখানে প্রায় 450 সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ। তার দেওয়া তথ্য অনুযায়ী এ সময় কুপিয়ানস্কে 60, ডোনেস্কে 215, সাদার্ন ডোনেস্ক 135 এবং খেরসনে 25 সেনা নিহত হন। অভিযানে শত্রু বাহিনীর গোলাবারুদের ডিপো, মূল্যবান অস্ত্রসহ বিপুল সামরিক হার্ডওয়্যার ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি। মুখপাত্র জানান, কিয়েভের কাছে কিনঝাল হাইপারসনিক অস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ধ্বংস করেছে। সঠিক হলে তা ইউক্রেনের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে, কারণ যুক্তরাষ্ট্র নির্মিত একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য প্রায় $110 কোটি। রুশ মুখপাত্র জানান, রাশিয়ার অ্যাসল্ট টিম বাখমুতের পশ্চিমাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। সেখানে হামলাকারী দলকে সহায়তা করেছে রুশ ব্যাটল গ্রুপ সাউথের ইউনিটগুলো। ডোনেস্কে রুশ প্রশাসনের প্রধান জানিয়েছেন, বাখমুতে তীব্র লড়াই চলছে এবং রুশ বাহিনী অগ্রসর হচ্ছে। ইউক্রেন সেখানে বিপুল সেনা ও অস্ত্র মোতায়েন করেছে বলে জানান তিনি। প্রত্যাশিত বিশাল জয়ের জন্য পিপলস অ্যালায়েন্স নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করেছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নির্বাচনের পর প্রথম লাইভ সম্প্রচারে সিএনএন তুর্ক এবং কানাল ডিকে তিনি বলেন, ভোটের পরপরই জোটবদ্ধভাবে আমরা রান অফের জন্য প্রস্তুতি শুরু করেছি। সব দলের নেতাদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। ভোট গ্রহণের আগে যেসব গণমাধ্যম প্রেসিডেন্ট হিসেবে বিরোধী ন্যাশন অ্যালায়েন্সের কামাল কিলিচ দারোগলুকে এগিয়ে রেখেছিল, তারা এখন তার জয়ের সম্ভাবনার কথা বলছে না। প্রথম দফায় বড় ব্যবধানে এগিয়ে থাকার পর তারাও রান অফ ভোটে এরদোয়ানের বড় ব্যবধানে জয়ের সম্ভাবনার কথা বলছে। ইস্তাম্বুল ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ক্লাউস জার্গেন্স বলেছেন, অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিরোধী জোটকে জয়ী করতে চেয়েছিল। তুরস্কের ক্যারিসমেটিক ও সফল রাষ্ট্রনায়ককে তারা আবিষ্কার করতে পারেনি। ইস্তাম্বুলের কক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুরাদ সমের বলেন, এখন এরদোয়ান এবং কিলিচ দারোগলু দুজনের কাছেই তৃতীয় প্রার্থী ওগান খুব গুরুত্বপূর্ণ। তবে ওগানের ভোটারদের বেশিরভাগই এরদোয়ানের বেশি ঘনিষ্ঠ। সিএনএনকে তিনি বলেন, এটাও মনে রাখতে হবে পার্লামেন্টারি নির্বাচনের ফলে এরই মধ্যে এরদোয়ানের দল সাফল্য পেয়েছে। এটা বড় প্রভাব ফেলবে রান অফে। তিনি বলেন, একে পার্টি নিয়ন্ত্রিত পার্লামেন্টে থেকে কিলিচ দারোগলু কি একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা গড়ে তুলতে পারবেন? এসব মাথায় রেখেই বিরোধী জোটকে ওগানের অনুমোদন পাওয়ার একটি পথ খুঁজে বের করতে হবে, যা একদমই সহজ হবে না। বেলজিয়াম ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তুর্কি বিশ্লেষক বারকাই মান্দিরাসি এক টুইটে সোজা সাপটা বলে দিয়েছেন, পরিস্থিতি এখন এরদোয়ানেরই পক্ষে। সমালোচকরা বলেছিলেন, ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় পুনর্গঠন কাজের গতি মন্থর হওয়ায় সেখানে ভালো ফল পাবেন না তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কিন্তু সমালোচকদের মন্তব্য অসার করে সেখানে অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি এবং তার দল একে পার্টি। বিশ্লেষকরা বলছেন, রান অফে ভোটাররা সেখানে বিরোধীদের প্রতিশ্রুতির চেয়ে এরদোয়ানের পদক্ষেপের প্রতি বেশি আস্থা রাখবেন। তুর্কি গণমাধ্যম টিআরটির খবরে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 11টি প্রদেশের মধ্যে এরদোয়ান এবং তার দল 8টি প্রদেশে বড় সাফল্য পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচ দারোগলু সাফল্য পেয়েছে মাত্র 2 প্রদেশে। দেশটির ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক 20.1% নারী পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। আগের সংখ্যাটি ছিল 17.1%। এবার 121 জন নারী পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন, আর 600 আসন বিশিষ্ট পার্লামেন্টে পুরুষ নির্বাচিত হয়েছেন 479 জন। গ্রিন লেফট পার্টি থেকে আনুপাতিক হারে সর্বোচ্চ সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। তাদের 61 আইন প্রণেতার মধ্যে 30 জনই নারী। তবে সংখ্যার দিক থেকে এরদোয়ানের একে পার্টি থেকে সবচেয়ে বেশি নারী প্রার্থী নির্বাচিত হন। একে পার্টির নারী এমপির সংখ্যা 50। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি থেকে 30 জন নারী এমপি নির্বাচিত হন। ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরান ও রাশিয়া ঐক্যবদ্ধভাবে হুমকি ও আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এজন্য রাশিয়া সহ মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং সমন্বয় জোরদার করা হবে। তেহরানে রাশিয়ার নৌবাহিনীর কমান্ডার ইন চিফের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, গায়ের জোরে দেখানো মোড়লদের হুমকি মোকাবেলায় মিত্র দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিকল্প নেই। ইরানের এই সামরিক কমান্ডার বলেন, আমরা আধিপত্য সৃষ্টি করতে চাই না এবং কোনো দেশের উপর হামলা করতে চাই না, কিন্তু বলদর্পী আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
বৈঠকে রুশ নৌবাহিনীর কমান্ডার ইন চিফ অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনোভো দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। ইরান এবং রাশিয়ার নৌবাহিনীর মধ্যে গত কয়েক বছরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এবং দুই দেশ বেশ কয়েকটি যৌথ নৌ মহড়া পরিচালনা করেছে। ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে আফ্রিকার নেতাদের একটি দলকে গ্রহণ করতে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের প্রেসিডেন্টই রাজি হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে রামাফোসা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং উভয় নেতাই কিভাবে এই যুদ্ধ শেষ করা যায় তা নিয়ে আলোচনা করতে আফ্রিকার নেতাদের সেখানে গ্রহণ করার বিষয়ে প্রস্তুত থাকার মনোভাব প্রদর্শন করেছেন। তিনি বলেন, এটা সফল হবে কিনা তা নির্ভর করছে আলোচনার উপর। সেনেগাল, উগান্ডা ও মিশরের নেতারা এই শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছেন বলেও জানান রামাফোসা। এই উদ্যোগ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে অবহিত করা হয়েছে বলেও যোগ করেন তিনি। বলেন, ওয়াশিংটন এবং লন্ডন এই পরিকল্পনায় সতর্ক সমর্থন দিয়েছে। পাকিস্তানের পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খানকে ঠেকাতে ইসলাম অবমাননার কার্ড খেলছে দেশটির সরকারি জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম। যুক্তরাষ্ট্রের এক বার্ষিক প্রতিবেদনে পাক সরকারের এমন আচরণের সমালোচনা করা হয়েছে। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের এই বার্ষিক প্রতিবেদনে অভিযোগ করা হয়, 2022 সালে একাধিকবার ধর্ম অবমাননার জন্য ইমরান খানের দিকে আঙুল তুলেছে সরকারি জোটের নেতারা। রিপোর্টে বলা হয়, গত বছর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতা জাভেদ লতিফ ইমরান খানকে ধর্মবিরোধী বলে আখ্যা দেন। সরকারের সঙ্গে থাকা মাওলানা ফজলুর রহমান ইমরান খানকে ইহুদিদের এজেন্ট বলে ঘোষণা করেন। মার্কিন রিপোর্ট বলছে, পাকিস্তানে এখনও ধর্ম অবমাননার অভিযোগ ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকিদায়ক পর্যায়ে রয়েছে। এর আগে গত মাসে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল পাক সরকারের এমন আচরণের নিন্দা করেন। এদিকে পাকিস্তানে আর্মি অ্যাক্ট এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে পিটিআই এর আন্দোলনকারীদের বিচার হবে। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে গ্রহণ করা এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে পাক সরকার। এর ফলে গত 9 মে পাকিস্তান জুড়ে যে সহিংসতা শুরু হয়েছিল তার সঙ্গে যুক্তদের এখন সামরিক আইনে বিচার করা হবে। ডন জানায়, বুধবার মালিকা বোখারি, আলী মোহাম্মদ খান সহ পিটিআই এর কয়েকজন সিনিয়র নেতাকে জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ইসরায়েলের অভিজ্ঞ জেনারেল আইজ্যাক ব্রিক বলেছেন, গাজায় সাম্প্রতিক হামলা থেকে ইসরায়েলের কিছুই অর্জিত হয়নি, বরং এবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে। গত 9 মে গাজায় নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এই হামলায় 35 জন ফিলিস্তিনি নিহত এবং 150 জন আহত হয়। ইসরায়েলি হামলার দ্বিতীয় দিনে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো যৌথ কমান্ড সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধ পরিচালনা শুরু করে এবং 1000-এর বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি জেনারেল ব্রিক গাজা যুদ্ধে নানা সাফল্য অর্জনের দাবি প্রত্যাখ্যান করে বলেন, গাজায় হামলার মাধ্যমে অনেক কিছু অর্জিত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। এই হামলার মাধ্যমে কোনো কিছুই পরিবর্তিত হয়নি। তিনি বলেন, এবারের যুদ্ধে ফিলিস্তিনিরা অতীতের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু দাবি করা হচ্ছে ফিলিস্তিনি সংগঠনগুলোর অস্ত্রাগার ও অস্ত্র কারখানা ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনিরা ইসরায়েলকে লক্ষ্য করে 1234টি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে। এর মধ্যে 976টি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঐক্যমঞ্চ G20 জোটের পরবর্তী সম্মেলনের আয়োজক দেশ ভারত সম্মেলনের কয়েকটি বৈঠক কাশ্মীরে করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিভাগের বিশেষ প্রতিবেদক কানাডার ফার্নান্ড ডি ভারেনেস। এক বিবৃতিতে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে সংখ্যালঘু মুসলিমদের ওপর ভারত সরকার অন্যায্যভাবে যা করছে তার আন্তর্জাতিক অনুমোদনের জন্যই সেখানে G20 বৈঠক করতে চাইছে। কাশ্মীরে ভারতীয় সেনাদের হাতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন নিয়েও প্রশ্ন তোলেন কানাডার শিক্ষাবিদ ফার্নান্ড। আগামী 22 থেকে 24 মে শ্রীনগরে G20 ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের রাজধানীতে তার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কূটনৈতিক মহলের মতে সেখানে G20 সম্মেলন আয়োজন করে পাকিস্তানের ওপর চাপ বাড়াতে চাইছে ভারত। এর আগে ভারতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে বলেছিল, ভারত তার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নালিশ জানানো হবে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।